ঠিক 2 দিন পর বিকেলে খুব সাবধানতার সাথে অনুরূপ মন্ত্রীর সাথে দেখা করল। যে প্ল্যানটা ওর মাথায় চলছে সেটা মতিউর সাহেবকে ভালোভাবে বুঝিয়ে দিল। অনুরূপের পরিকল্পনাটা ভীষণ ভালো লাগলো মতিউর সাহেবের। পরোক্ষভাবে যতটা প্রয়োজন সব সাহায্য করতে তিনি রাজি আছেন। অনুরূপ এটাই চেয়েছিল এবং পরিকল্পনাটাও করেছিল সেই অনুযায়ী। অনুরূপের জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল মিলাত। কিন্তু হঠাৎ পেটে পরিচিত স্পর্শ পেতে ঘুম ভেঙে গেল ওর। অনুভব করতে লাগলো একজোড়া ঠোঁটের পুরো পেট জুড়ে চুষে বাড়ানো। মিলাতের কাতুকুতু লাগছিল, কিন্তু তবুও চুপচাপ শুয়েছিল। অনুরূপ কিছুক্ষণ আপন মনে নিজের অস্তিত্বটা অনুভব করলো। তারপর উঠে যেতে নিলেই মিলাত ওর হাত টেনে ধরে অভিমান ভরা স্বরে বলল, মানুষ ঠিকই বলে বাচ্চা হলে ভালোবাসা কমে যায়। এতক্ষণ তো খুব আদর করা হচ্ছিল বাবুকে, বাবুর মায়ের বেলায় কিচ্ছু নেই। কথাগুলো বলেই মিলাত অনুরূপের হাত ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে থাকলো। অনুরূপ বুঝতে পেরেছিল মিলাত জেগে গেছে, তবুও ঘুমের ভান ধরে পড়েছিল, তাই জানানোর জন্য এমনটা করেছিল। মাঝে মধ্যে অভিমানী বউটা যখন অভিমানে অনুরাগে গাল ফুলিয়ে বসে থাকে, অনুরূপের কী যে ভালো লাগে, তখন আরও বেশিক্ষণ বুকে নিয়ে বসে থাকতে ইচ্ছে করে। মিলাত ভেবেছিল অনুরূপ এখনই ওকে জড়িয়ে ধরবে, কিন্তু কোনো কথা না বলেই অনুরূপ যখন ওয়াশরুমে চলে গেল, তখন কান্নায় পেয়ে গেল মিলাতের। ও ফুপিয়ে কেঁদে উঠল। এদিকে অনুরূপ ওয়াশরুম থেকে বেরিয়ে এমন অবস্থা দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল বউকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অপরাধী স্বরে বলতে লাগলো, সরি বউ, আমি ভেবেছিলাম ফ্রেশ হয়েই তোমার কাছে চলে আসবো, কারণ তোমাকে জড়িয়ে ধরলে আর ছাড়তে ইচ্ছে করে না। আই এম সরি সোনা, কাঁদে না প্লিজ। মিলাতের কান্না থামল না তবুও। অনুরূপের বুকের মধ্যে বিড়াল বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে থাকলো। মিলাতের ঘুম চলে আসলে অনুরূপ ওকে সোজা করে বালিশে শুইয়ে দিল। ফুলো ফুলো মুখশ্রীতে তাকিয়ে আলতো হাসল। কি মিষ্টি লাগছে বউটাকে। মুগ্ধ স্বামী তার রূপবতী বইয়ের কপালে আলতো গোছে চুমু খেয়ে বলল, আর মাত্র কিছুদিন, তারপরেই তোমার ভয় শেষ করে দেব আমি চিরতরে। পরের দিন মিলাতকে ডাক্তার দেখানোর তারিখ। গাইনি বিশেষজ্ঞ সুলতানা কামাল মিলাতে চেক আপ করবেন। তিনি অনুরূপের সিনিয়র কলিগ। সকালে নাস্তার টেবিলে কথা হচ্ছিল কে মিলাতকে নিয়ে যাবে। অনুরূপের আজ ভীষণ ব্যস্ত শিডিউল, আর ডাক্তার সুলতানা কামাল আসবেন সন্ধ্যায়। আমিরুল সাহেব একটা জরুরি দরকারে চট্টগ্রাম গেছেন। কলি বেগমও একটু অসুস্থ, তাই মিলাত বলল, এখান থেকে এইটুকু জায়গায় একা যেতে পারবো আমি। অনুরূপের কপালে চিন্তার ছাপ স্পষ্ট হলো। ও গাঢ় গলায় বলল, না না, একদমই না, একা এখন বের হওয়া যাবে না। তারপর 2 মিনিট চুপ থেকে কাজের মেয়ে লিপিকে ডাকলো। লিপি আসতেই অনুরূপ বলল, আজ সন্ধ্যায় তোমার ভাবির সাথে হাসপাতালে আসতে পারবে? জি ভাইজান, ঠিক আছে যাও। লিপি যাওয়ার পর অনুরূপ বলল, সন্ধ্যায় ওকে নিয়ে চলে এসো। মিলাত অনুরূপের এত চিন্তা দেখে কপাল কুঁচকে বলল, আপনিও না, শুধু শুধু চিন্তা করেন। অনুরূপ হাসলো কেবল। নাস্তা শেষ করে হাসপাতালে চলে গেল অনুরূপ, আর মিলাত গেল ঘরে। রান্নাঘর থেকে উকি দিয়ে লিপি সম্পূর্ণ ঘরটা দেখে নিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে ফোন করলো চৈতিকে। ও রিসিভ করতে বলল, আজ সন্ধ্যায় ওকে। চৈতি ফোন রেখে দিল। লিপি মেয়েটাকে হাত করা এত সহজ ছিল না। এত পর ওর মাকে জিম্মি করে ওকে হাতের মুঠোয় আনতে হয়েছে। চৈতি সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। আজই মিলাতের আর ওর বাচ্চার পৃথিবীতে শেষ দিন। তারপর রেভানকে নিয়ে পাড়ি দেবে দূরে কোথাও, ভালোবাসার দেশে। এই সব ভেবে চৈতি সারা ঘর কাঁপিয়ে হেসে উঠল। আজ সকালে ঘুম থেকে হঠাৎ করেই নোহা রেভানকে প্রশ্ন করল, চৈতি নামের কাউকে চেনেন? রেভান সচেতন হয়ে উঠল। তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, এ নাম কোথায় শুনেছ? আগে আপনি বলুন চেনেন কি না। চিনি। কি হয় আপনার? কিছু না, কিন্তু আমি তো প্রমাণ পেয়েছি আপনি চৈতিকে বিয়ে করেছেন, ও আপনার স্ত্রী। ছি। রেভানের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল কথাটা। কি হয়েছে আমাকে বলুন, তোমাকে পরে বলবো। নোহার জেদ ধরল, না এখনই। রেভান বিছানা ছাড়তে ছাড়তে বলল, ট্রাস্ট মি, তুমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নেই। তুমি প্রথম, তুমি শেষ, এইটুকু সিওরিটি দিতে পারি। বাকিটা আমি তোমাকে পরে বলবো। আমাকে একটু সময় দাও প্লিজ। নোহা আর কিছু বলল না, মুখ গোমড়া করে রইল। চেক আপ শেষে ডাক্তার দেখিয়ে আসার সময় মিলাদ ড্রাইভারকে বলল, ড্রাইভার গাড়ি ঘুরিয়ে মতিঝিল নাও। লিপি বলল, মতিঝিল কেন ভাবি? মায়ের সাথে দেখা করতে মন চাইছে। ও, আপনি কি থাকবে আজকে হেনে? না, 10 মিনিট শুধু বসবো, তারপরে চলে আসবো। আচ্ছা। লিপি প্রত্যেকটা আপডেট একে একে দিতে থাকলো চৈতিকে। ও সেই অনুযায়ী প্ল্যান বানিয়ে নিল। মিলাত মায়ের বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করলো। মিনারা বেগম আর হারুন সাহেব খুব করে বলল আজ থেকে যাওয়ার জন্য, কিন্তু মিলাত থাকলো না।
বাবা মায়ের কাছে কিছুক্ষণ বসে আবার যাওয়ার জন্য রওনা হলো। গাড়িতে এসে দেখলো লিপি নেই গাড়িতে। মেয়েটাকে কত করে বলল ওর সাথে আসার জন্য, কিন্তু আসলোই না। সে নাকি গাড়িতেই বসবে, এখন এসে দেখে নেই। ড্রাইভারকে জিজ্ঞেস করতে ড্রাইভার বলল লিপির কি এক জরুরি কাজ পড়েছে, তাই তাকে যেতে হচ্ছে। ড্রাইভারকে বলেছে যেন তাকে জানায়। মিলাদ বিরক্ত হলো, কি এমন জরুরি যে এভাবে চলে যেতে হলো? একবার কি বলে যাওয়ার প্রয়োজন বোধ করলো না? ড্রাইভার আবারও গাড়ি ঘোরালো। এরই মধ্যে মিলাতের কেমন যেন ঘুম পেয়ে গেল। ও চাদর গায়ে ভালোভাবে জড়িয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। মাথা অস্বাভাবিকভাবে ব্যথা করছে মিলাতের। চোখ মেলতেই নিজেকে বাঁধা অবস্থায় অন্ধকার ঘরের এক কোণায় আবিষ্কার করলো মিলাত। মিলাদ ভীত সন্ত্রস্ত স্বরে অজ্ঞাত কাউকে জিজ্ঞেস করে বলল, কেউ কি আছেন? আমাকে এখানে কেন আনা হয়েছে? মিলাতের কথা শেষ হওয়ার মিনিট খানেক পরে ঘরের বাতি জ্বলে উঠল। উজ্জ্বল আলোতে একদম ওর সামনে একটা চেয়ারে বড় বোন চৈতিকে দেখতে পেল। ওর দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের গাঢ় রেখা দৃশ্যমান। মিলাদ কিছুটা অবাক হয়ে বলল, তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছিস কেন? মিলাদ কণ্ঠ কঠোর হয়। কি মজা পাচ্ছ এসব করে? একটা মানুষ তোমাকে ভালোবাসে না, ঘেন্না করে। চৈতি ফুঁসে ওঠে। চেয়ার ছেড়ে মিলাতে চুলের মুঠি টেনে ধরে হিসিয়ে বলল, আমাকে তোর জন্যই সবাই ঘেন্না করে। তুই যদি না থাকতি সবাই ভালোবাসতো আমাকে। ছোটবেলা থেকে আমার সব কিছু তুই কেড়ে নিয়েছিস। মা মারা যাবার পর তোর মাকে বিয়ে করে বাবা। আমি ভীষণ খুশি ছিলাম নতুন মা আসবে, তাকে মা ডাকতে পারবো। কিন্তু বিয়ের পর দেখলাম তিনি তার সাথে তোকেও এনেছেন। তোকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ঘৃণা করি আমি। আর এর পরিমাণ আরও বেড়েছে যখন দেখেছি তোর জন্য আমি আমার প্রাপ্য ভালোবাসাটুকু পাচ্ছি না তখন। এরপরে আমি সিদ্ধান্ত নিই জীবনে যতদিন বাঁচবো তোর জীবনটা নরক বানিয়ে ছাড়বো। আর আমি সফল হয়েছিলাম। কিন্তু মাঝখানে ওই কুত্তার বাচ্চা অনুরূপ এসে তোর জীবনটা আবার সুন্দর করে ফেললো। তুই এত সুন্দর জীবন তো ডিজার্ভ করিস না। তাই আজ তোকে খালাস করে দেব, আর ওই জানোয়ারটাকে মরণের যন্ত্রণা দেব। ও তোকে অনেক ভালোবাসে। তুই আর এই বাচ্চা না থাকলে ও জিন্দা মরে যাবে, আর আমি সেটাই চাই। মিলাদ কেঁদে ফেলল। কাকুতি স্বরে বলল, তোমার তো ক্ষোভ আমার ওপর। প্লিজ তুমি আমার বাচ্চাটাকে বাঁচতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি ও পৃথিবীতে আসার পর আমি নিজে তোমার কাছে চলে আসব। তখন তুমি যা ইচ্ছে হয় করো, কিন্তু এখন না। ওকে বাঁচতে দাও প্লিজ, তোমার পায়ে পড়ি। চৈতি গলা ফাটিয়ে হেসে উঠল, বেশ কিছুক্ষণ হেসে তারপর বলল, যেখানে তোকে আমি রাখবো না সেখানে তোর অংশকে কিভাবে বাঁচিয়ে রাখি? পৃথিবীতে তোর কোনো অংশ থাকবে না। তোকে তোর রক্তকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেব। মিলাত বাঁধা অবস্থায় ছটপটাতে লাগলো। কান্না জড়ানো স্বরে বলতে লাগলো, তুমি মানুষ না, তোমার শরীরে মানুষের রক্ত না, পিশাচের রক্ত। ঠিক বলেছিস, আমি পিশাচ। চৈতির মুখে একরকম ঔদ্ধত্য। এই পিশাচ শব্দটা যেন ওর অহংকারের প্রতীক। মিলাতের শত অনুরোধ, কান্না, আহাজারিতেও চৈতির পৈশাচিক মন গড়ল না। ও মিলাতের মুখটা বেঁধে আবার লাইট অফ করে দিল। ছটপটানি আর কান্নারত গঙ্গানিতে ভরে উঠল চারপাশ। চৈতি হাসতে হাসতে বেরিয়ে এলো। এটা একটা কনস্ট্রাকশন সাইট। এই বিল্ডিংটা চৈতি কিনেছিল মূলত এই কারণেই। আধা কমপ্লিট হওয়া বিল্ডিংয়ে মিলাদকে বেঁধে টাইম বম ফিট করে দিয়েছে। ওই বিল্ডিং থেকে বেরিয়ে চৈতি ক্যাব বুক করে এয়ারপোর্টের দিকে রওনা হলো। 1 ঘন্টা পরই ওর দুবাইয়ের ফ্লাইট। চৈতি জানে অনুরূপকে খুঁজে বের করে ফেলবে, তাই দেশ থেকে পালানোই বেটার অপশন। এয়ারপোর্টে এসে সব ফর্মালিটি শেষ করে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে পাসপোর্ট আর বোর্ডিং পাস জমা দিল ও। ইমিগ্রেশনের কর্মকর্তাটি সব কিছু চেক করতে করতেই 2জন সিকিউরিটি অফিসার এসে চৈতিকে সাইডে নিয়ে গেল। তারা নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। চৈতি বুঝতে পারছে না হঠাৎ হচ্ছেটা কি, এরা এরকম আচরণ করছে কেন। চৈতি একটু কর্কশ স্বরে বলল, কি হয়েছে বলবেন? আমার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে। আপনারা আমাকে এভাবে প্রশ্ন করে যাচ্ছেন কেন? আপনাকে যেতে হবে আমাদের সাথে। কেন আর কোথায়? ওপর মহলের অর্ডার, আমরা জাস্ট অর্ডার ফলো করছি। এটা বলেই তারা চৈতিকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে লাগলো। চৈতি এবার বুঝলো এটা কার কারসাজি। রাগের শরীর তাপমাত্রা বেড়ে যেতে লাগলো ওর। চৈতি যে পালানোর চেষ্টা করবে সেটা অনুরূপ বুঝিয়ে ফেলেছে। তাই তথ্যমন্ত্রীর সাহায্য নিয়ে এয়ারপোর্ট থেকে ওকে আটকানোর ব্যবস্থা করেছে। কাল রাত থেকে এয়ারপোর্টের কর্মীদের ওপর কড়া নির্দেশ ছিল চৈতি যেন পালাতে না পারে, আর এই তথ্য যেন না ছড়ায়। চৈতিকে ধরতে যতটুকু হেল্প করার ততটুকু মতিউর সাহেব করেছেন।
এবার বাকি কাজ অনুরূপের। শেকল দিয়ে চৈতির হাত পা আটকানো, চোখে কাপড় বাঁধা আর মুখে কষ্টেপ আটকানো। ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল চোখের বাঁধন খোলার পর ওর সামনে অনুরূপকে দেখতে পাবে। আর হলো তাই। কিছুক্ষণের মধ্যে যখন ওর চোখ খোলা হলো, তখন সামনে অনুরূপই দাঁড়ানো ছিল। চৈতির চোখে বিস্ময় ছিল না, ওর চোখে স্থিরতা খেলছিল, যেন প্রস্তুতি ছিল। অনুরূপ চৈতির মুখের কষ্টেপটা টেনে খুলে ফেলল। তীক্ষ্ণ আর গভীর স্বরে জিজ্ঞেস করলো, মিলাত কোথায়? চৈতি প্রচণ্ড অহংকারী স্বরে বলল, টিভিতে খবর দেখি, জাস্ট 2 ঘন্টা পর যেখান থেকে বম ব্লাস্টের খবর আসবে সেখানেই পাবি। অনুরূপ ক্রোধ সামলাতে পারল না, সাথে সাথে চৈতির গলা চেপে ধরল। রক্তহীন করা স্বরে বলল, মিলাতের কিছু হলে তোকে এমন অস্বাভাবিক মৃত্যু দেব যে সাইকোপ্যাথিও ভয় পাবে। মরবো তো আমি জানি, কিন্তু মরার আগে তোদের সবার কবর খুঁড়ে তবে এসেছি। মতিউরের সাথে প্ল্যান করেছিস তাই না? ও কি ভেবেছে ও বেঁচে যাবে? মোটেও না। আজ রাত 12টায় সব সোশ্যাল সাইট থেকে ওর রাসলীলা সম্প্রচার করা হবে। অনুরূপ আর কিচ্ছুটি বলল না। রুমের কোণা থেকে কিছু ব্রেকার একটা লোহার বড় হাতুড়ি আনলো। সেখান থেকে একটা পেরেক চৈতির বেঁধে রাখা হাতের পিঠের ওপর এক হাতে ধরল, আর এক হাতে হাতুড়ি নিতেই চৈতি চেঁচিয়ে উঠে বলল, কি করছিস এসব? শুটমি। অনুরূপ কিছু বলল না, হাসলো কেবল। ও ঠান্ডা হাসিতে চৈতির অন্তর কাঁপল। ও ভীষণ ছটপটাতে লাগলো, যেন খাঁচায় জোর করে কোনো পাখিকে বন্দি করে রাখা হয়েছে। চৈতির মুখের ওপর আবারও কষ্টে লাগিয়ে দিল অনুরূপ। পেরেকটা সোজা বরাবর চৈতির তালুতে এক হাতে ধরে আর এক হাতে হাতুড়ি দিয়ে কষে বাড়ি দিল। সঙ্গে সঙ্গে পেরেকটা গেঁথে গেল হাতের তালুতে। চৈতি অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো, ছটপটাতে লাগলো, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, চোখের কোণে রক্ত জমে গেল। বাধাপ্রাপ্ত কণ্ঠস্বর প্রবল গঙানিতে পরিণত হলো। অনুরূপ এবার আর একটা পেরেক নিল, এটা অপর হাতের ওপর গাঁথবে। চৈতি অপ্রকৃত স্থের মতো দ্রুত মাথা নাড়তে লাগলো। অনুরূপ ওর দিকে চেয়ে উন্মাদের মতো হাসতে হাসতে বলল, কি হয়েছে? সবে তো শুরু। তোর প্রত্যেকটা অঙ্গে আমি পেরেক গাঁথবো, এত সহজে তো মৃত্যু নয়। অনুরূপ থামলো, তারপর আবার বলল, হ্যাঁ, যদি তুই মিলাতের সন্ধান বলে দিস, তাহলে তোকে যন্ত্রণা দেব না, ডাইরেক্ট শ্যুট করব। দেখ যা ভালো বুঝিস।